হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আমি তোমাদের সন্দীপ স্যার। আজকে ইতিহাসে ২ নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। দেখো, ২ নম্বর স্কুল কি বলেছে, বিভাগ ক থেকে আমাদের যতগুলো কোশ্চেন আছে সবগুলো আজকে আলোচনা করা হবে এবং প্রতিটি প্রশ্নের আহ, যে আদার্স যে 4টে অপশন আছে সেগুলোকে নিয়েও আমরা আজকে আলোচনা করব। সবাই খাতা পেন নিয়ে বসবে এবং সেগুলো ভালোভাবে নোট ডাউন করে নিবে। দেখো কি বলেছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? অপশন কি আছে দেখো, রজনীপাম দত্ত, বিনায়ক দামোদর সাভারকর, সৈয়দ মইনুল হক, রমেশচন্দ্র মজুমদার। তাহলে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, এই যে কথাটি, এটি একটি বিখ্যাত ব্যক্তি, বীর এবং মহারাষ্ট্রের বীর সন্তান বলা হয় তাকে বিনায়ক দামোদর সাভারকর। অনেক সময় ইনাকে ভি ডি সাভারকর বলা হয়। কি বলা হয়? ভি ডি সাভারকর। কথা বোঝা গেল? দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তারপর দেখো রজনীপাম দত্ত, ইনারই একটি গ্রন্থ আছে, সেটাও তোমরা নোট ডাউন করে রাখবে। সেটা হচ্ছে কি, ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডে, এটিও কার লেখা? রজনীপাম দত্ত। আর রমেশচন্দ্র মজুমদারের যে একটি গ্রন্থ আছে তার নাম হচ্ছে দ্য সিপোই মিউটিনি ইন দ্য রিভোল্ট অফ 1857। এটি তোমরা নোট ডাউন করে দিবে, এটা আর লিখাচ্ছি না। তারপরে দেখো কি বলেছে, ভারত সভা গঠিত হয়েছিল কবে? 1877, 1876 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে, না 1790 খ্রিস্টাব্দে? তাহলে কি উত্তর হবে? 1876 খ্রিস্টাব্দে। কথাটা কি বলেছে? ভারত সভা, একে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। কি বলা হয়? কে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করবেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কে করবেন এটা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। যা যা আমি বোর্ডে লেখাবো সবাই কিন্তু খাতায় এগুলো নোট ডাউন করে নেবে। দেখো 1877 খ্রিস্টাব্দে একটা বিখ্যাত সাল আছে, সেটা হচ্ছে কি, 1877 খ্রিস্টাব্দে আমাদের যে রানী ভিক্টোরিয়া, তাকে ভারতের সম্রাজ্ঞী উপাধিটা দান করা হয়েছিল। ঠিক আছে? ভারতের সম্রাজ্ঞী কি বলা হয়েছে এটা? এই ভারতের সম্রাজ্ঞী কাকে বলা হয়? রানী ভিক্টোরিয়াকে। এটি কবে তাকে দেওয়া হয় উপাধিটা? 1877 খ্রিস্টাব্দে। বোঝা গেল সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে দেখি কি বলেছে, 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এটাই, যে 19 শতকের সভা সমিতির যুগ কে বলেছেন? কি উত্তর হবে এটা? ডক্টর অনিল শীল, ডক্টর রমেশ চন্দ্র মজুমদার, শশীভূষণ চৌধুরী, না রমেশ চন্দ্র দত্ত? উত্তর কি হবে? ডক্টর অনিল শীল। কি উত্তর হবে এটা? ডক্টর অনিল শীল। তাহলে কোন শতককে সভা সমিতির যুগ বলা হয়? 19 শতককে। সবাই ভালোভাবে এটা নোট ডাউন করে নিবে, যে 19 শতককে সভা সমিতির যুগ বলা হয়। আর বলেছেন কে? ডক্টর অনিল শীল বলেছেন। তারপরে দেখো কি বলেছে, তারপরে বলেছে ভারতের হাফটন ব্লক নির্মাণ পদ্ধতির উদ্ভাবক কে ছিলেন? হাফটন ব্লক ছাপাখানার ইতিহাসে আমরা বাঙালি একজন বিখ্যাত ব্যক্তির নাম জানি, ডক্টর উমেশ চন্দ্র, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে সেই ব্যক্তিরা হচ্ছে কি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, হচ্ছে কি ভারতের হাফটন ব্লক নির্মাণ পদ্ধতির উদ্ভাবক। সত্যজিৎ রায়, সুকুমার রায়, হেলহেড এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মধ্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং তার পুত্র কে ছিলেন? সুকুমার রায়চৌধুরী। বোঝা গেল? তারপরে দেখো, আই এস আইএসিএস এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে কি? সিভি রমন, জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র রায়। তাহলে কি উত্তর হবে? তাহলে সবাই উত্তর দাও, কি হবে? সিভি রমন। কি হবে? রমন ইফেক্টের জন্য আমরা জানি 1930 খ্রিস্টাব্দে, কত সালে? 1930 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কোন ইফেক্টের জন্য? রমন ইফেক্টের জন্য। কথা বোঝা গেল? তিনি কোথাকার বিজ্ঞানী ছিলেন? আইএসিএস এর।
ক্লিয়ার হয়েছে? তারপরে দেখো কি বলেছে, ভারতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? ভারতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? জগদীশচন্দ্র বসুকে, মহেন্দ্রলাল সরকারকে, প্রফুল্লচন্দ্র রায়কে, না সিভি রমনকে? তাহলে কি উত্তর হবে? মহেন্দ্রলাল সরকার। আমাদের জানি যে বিজ্ঞান চেতনায় ইতিহাসে যে বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে মহেন্দ্রলাল সরকার, তিনিও আইএসসিএস এর প্রতিষ্ঠাতা ছিলেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা ছিলেন মহেন্দ্রলাল সরকার। ক্লিয়ার হয়েছে? বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, রথীন্দ্রনাথ ঠাকুর, ব্রজেন্দ্রনাথ শীল, না সতীশচন্দ্র মুখোপাধ্যায়? কি উত্তর হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। কি উত্তর হবে এটা? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন কি দেখো কি বলেছে, ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? 1927 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে, না 1934 খ্রিস্টাব্দে? দুটো দিক ভালোভাবে মনে রাখবে। এখানে লেখা আছে ভারতের, একটা হচ্ছে রাশিয়ার তাসখণ্ডেও প্রতিষ্ঠিত হয়েছিল। রাশিয়ার তাসখণ্ডে যেটা প্রতিষ্ঠিত হবে সেটা হচ্ছে 1920 খ্রিস্টাব্দে। এটা মানবেন্দ্রনাথ রায় প্রতিষ্ঠা করবে। এম এন রয় বলা হয় ওকে। কি বলা হয়? এম এন রয়, মানবেন্দ্রনাথ রয়। আর ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1925 খ্রিস্টাব্দে। কবে হয়েছিল এটা? 1925 খ্রিস্টাব্দে। এটা কোথায় হবে? কানপুরে হবে। এটা কোথায় হবে? কানপুর। বোঝা গেল কি বললাম? আর কে প্রতিষ্ঠা করবেন? সভাপতি কে হবেন? সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার। কে হবেন এটা? সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, খেদা সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছেন? কি বলেছে? খেদা সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছেন? সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, জওহরলাল নেহরু, বাবা রামচন্দ্র? কি উত্তর হবে? গান্ধীজি হবে। গান্ধীজি প্রাথমিক দিকে যে তিনটে বিদ্রোহ করেছিল, যে আন্দোলন করেছিল, তার নাম হচ্ছে কি? একটা ছিল চম্পারণ, একটা খেদা, আর একটা হচ্ছে আহমেদাবাদ। এটি হচ্ছে 1917, এটি 1918, আর এটা হচ্ছে 1918। ঠিক আছে? এই তিনটি হচ্ছে কি আমাদের গান্ধীজির ভারতে আসার পর প্রাথমিক দিকে তিনটি সবচেয়ে বড় আন্দোলনের নাম হচ্ছে কি? চম্পারণ, খেদা, আহমেদাবাদ। তাহলে এখানে কে নেতৃত্ব দিচ্ছেন? গান্ধীজি। দেশ প্রাণ নামে পরিচিত ছিলেন, দেশ প্রাণ কাকে বলা হয়? অশ্বিনী কুমার দত্ত, সতীশচন্দ্র সামন্ত, যতীন্দ্র মোহন সেনগুপ্ত, না বীরেন্দ্রনাথ শাসমল? কি উত্তর হবে? সবাই বলো আমার সাথে সাথে, বীরেন্দ্রনাথ শাসমল। কি উত্তর হবে? দেশ প্রাণ বলেছে। কি বলেছে? দেশ প্রাণ। এখানে যদি বলি তো দেশ বন্ধু কাকে বলা হয়? দেশ বন্ধু, তাহলে উত্তর কি হবে? চিত্তরঞ্জন দাস হবে। কি হবে? চিত্তরঞ্জন দাস। ক্লিয়ার হয়েছে? আর দেশ প্রিয় যদি বলা হয়, দেশ প্রিয় যদি বলা হয় তাহলে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। তাহলে দেশ প্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, দেশ বন্ধু চিত্তরঞ্জন দাস, এবং দেশপ্রিয় বলা যাকে? যতীন্দ্রমোহন সেনগুপ্তকে। সবাই এগুলো ভালোভাবে নোট ডাউন করে নিবে। তাহলে দেখো আমরা 10টি প্রশ্ন কিন্তু এখানে শর্ট কোশ্চেনে আলোচনা করলাম। তারপরে আমরা দেখব কি? স্তম্ভ মিলানো। বিভাগ খ, বিভাগ খতে আমরা কি আছে দেখো, স্তম্ভ মিলানো আছে। বর্তমান ভারত, বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা? সবাই ভালোভাবে জানো, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা। বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দের। তারপরে কি বলেছে? বেঙ্গল কেমিক্যাল। তারপরে কি বলেছে? বেঙ্গল কেমিক্যাল। বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রফুল্লচন্দ্র রায়। কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রফুল্লচন্দ্র রায়। তারপরে দেখো কি বলেছে? বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ কবে হবে? 1928 খ্রিস্টাব্দে। কবে হবে? 1928 খ্রিস্টাব্দে। বারদৌলি গুজরাট। কোথায় অবস্থিত? বারদৌলি গুজরাটে অবস্থিত। তাহলে কে করেছে এটা? সর্দার বল্লভভাই প্যাটেল। এখানেই তাকে সর্দার উপাধি দান করা হয়েছিল মিঠুবেন প্যাটেল এবং মণিবেন প্যাটেলের দ্বারাই। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো কি বলেছে? 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কেন্দ্র মিরাট, শ্রীরামপুর, আর মোপলা বিদ্রোহের কেন্দ্র হচ্ছে মালাবার। এটি ম্যাপের মাধ্যমে আমরা দেখব। ঠিক আছে?
দেখো ম্যাপটি বুঝতে পারছো আশা করি। তারপর দেখো এখানে কি বলেছে, যে সিপাহী বিদ্রোহের কেন্দ্র হচ্ছে মিরাট। তাহলে মিরাট কোথায় হবে, দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ কণাটা করে এই অংশটা হচ্ছে কি মিরাট, এই অংশটা হচ্ছে কি মিরাট। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে কি মিরাট, তাহলে এখানে 1 নম্বর। 2 নম্বরে কি বলেছে, ছাপাখানা প্রতিষ্ঠার কেন্দ্র হচ্ছে শ্রীরামপুর। শ্রীরামপুর একদম কোনায় করে আছে, কোথায় আছে এই জায়গাটায় করে শ্রীরামপুর আছে, তাহলে এটি হচ্ছে 2 নম্বর, এটি হচ্ছে কি 2 নম্বর, মনে থাকবে। 3 নম্বর হচ্ছে মোপলা বিদ্রোহের কেন্দ্র হচ্ছে মালাবার উপকূল। এই মালাবার উপকূল হচ্ছে এই অংশটা হচ্ছে কি মালাবার উপকূল, ক্লিয়ার হয়েছে, এটা হচ্ছে কি মালাবার উপকূল। মালাবার উপকূলের মুসলিম কৃষকরা মোপলা নামে পরিচিত। মুসলিম কৃষকরা হচ্ছে মালাবার উপকূলের মুসলিম কৃষকরা হচ্ছে মোপলা নামে পরিচিত। তাহলে এই যে 3টি কেন্দ্র, একটা হচ্ছে কি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ মিরার, যেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের একটি কেন্দ্র, ছাপাখানা প্রতিষ্ঠা কেন্দ্র হচ্ছে শ্রীরামপুর, যেটি হচ্ছে এখানে অবস্থিত, আর মোপলা বিদ্রোহের কেন্দ্র হচ্ছে মালাবার, এটি হচ্ছে এখানে অবস্থিত। আশা করি তোমরা ম্যাপটি বুঝতে পারছো, ভারতের ম্যাপ মোটামুটি হয়েছে, বোঝা যাচ্ছে। তারপর দেখো কি বলেছে, 2 নম্বরের প্রশ্নগুলো বলেছে জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল, সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয় এবং এর প্রথম সভাপতি কে ছিলেন, ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই পার্টির 2টি মুখপত্রের নাম লেখো। তাহলে এগুলো সব আমরা পিপিটির মাধ্যমে আলোচনা করব। দেখো কি বলেছে, জমিদার সভাকে আমরা কি জানি, ল্যান্ড হোল্ডার সোসাইটি নামেও পরিচিত হয়, এটা আমরা জানি। জমিদার সভার আরেক নামই হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটি। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যদি দেখি যে ভারতের প্রথম রাজনৈতিক সভা যদি জিজ্ঞেস করা হয় বা বাংলা রাজনৈতিক প্রথম সভা হচ্ছে বঙ্গভাষা, কিন্তু অনেক সময় বঙ্গভাষা না দিয়ে কি লেখা থাকে, জমিদার সভা লেখা থাকে, কি লেখা থাকে, জমিদার সভা। তাহলে জমিদার সভা হচ্ছে প্রথম রাজনৈতিক সভা বলা হয়ে থাকে, কিন্তু আমরা যেহেতু পর্ষদ বলেছে যে বঙ্গভাষা হবে, তাহলে সেটাই আমরা টিক দিব। তাহলে কবে প্রতিষ্ঠিত হয়েছে এটা দেখো, 1838 খ্রিস্টাব্দে 12ই নভেম্বর ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠিত হচ্ছে। আর এটি প্রতিষ্ঠা কে করেছিলেন, রাধাকান্ত দেব। কে করেছে এটা, রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, এই 2টি নাম ভালোভাবে মনে রাখবে। তাহলে ল্যান্ড হোল্ডার সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করছে, রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর 1838 খ্রিস্টাব্দে 12ই নভেম্বর প্রতিষ্ঠা করছে। উদ্দেশ্য কি ছিল, দেখো কি বলেছে, অধিকার রক্ষা, চিরস্থায়ী বন্দোবস্তেও জমিদাররা বংশানুক্রমিক অধিকার লাভ করে, এই অধিকার সুরক্ষিত রাখার প্রয়োজন ছিল। কারণ আমরা জানি এর সাথে সাথে একটা আইন যুক্ত ছিল, সেটাকে আমরা সূর্যাস্ত আইন বলি। কোন আইন বলা হয়, সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইনে কি বলা হয়, যে নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে বকেয়া রাজস্ব যদি মেটাতে না পারে, তাহলে কিন্তু সেই জমিদারিত্ব হারাতে হবে এবং তাদের জমিদারিত্ব বিক্রি করে সেই টাকাটা আদায় করা হবে। তাহলে এটাই প্রেসার ছিল কাদের মধ্যে, জমিদারদের মধ্যে। তারপরে সুবিধা আদায় করা, চিরস্থায়ী বন্দোবস্তে রাজস্ব বিষয়ে অনেক অস্পষ্টতা ছিল, জমিদাররা সেই সুবিধাকে কাজে লাগাতে সচেষ্ট ছিলেন। সভা সমিতির মাধ্যমে যৌথভাবে কোনো দাবি জানালে তার জোরদার হয়, এই ধারণা থেকেই ইংল্যান্ডের অনুকরণে ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্নকে দেখো কি বলেছে, শ্রীরামপুর ত্রয়ী। শ্রীরামপুর ছাপাখানার ইতিহাসে আমরা জানি যে শ্রীরামপুর ত্রয়ী খুবই গুরুত্বপূর্ণ 3জন ব্যক্তি ছিলেন। হুগলি জেলা শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন খ্রিস্ট ধর্ম প্রচার ও শিক্ষা বিস্তারে কাজ করে। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, উইলিয়াম কেরি, ফ্রাঁসোয়া মার্সম্যান, উইলিয়াম ওয়াট, এই 3জনকে একত্রে বলা হয় কি শ্রীরামপুর ত্রয়ী। এই 3জন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, এদের একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। এরা ছাপাখানা প্রতিষ্ঠা, তারপরে হচ্ছে দিগদর্শন, সমাচার দর্পণ পত্রিকা, বিভিন্ন গ্রন্থ প্রকাশ, 26টি আঞ্চলিক ভাষায় বাইবেল অনুবাদ এবং একাধিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। সবাই এগুলো ভালোভাবে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্নটা কি বলেছে, ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল, ছাপা বই দেখো আগে হচ্ছে ওই পাণ্ডুলিপির মতো থাকতো লেখাগুলো, সবার কাছে এটা পৌঁছাতে পারতো না।
যারা গুণী গুণী ব্যক্তি ছিলেন তাদের কাছেই বই খাতা থাকতো এবং পড়ালেখার অধিকার শুধু উচ্চবিত্তদের কাছেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীকালে যখন আমরা দেখব যে ছাপা বইয়ের বিকাশ হবে তখন সাধারণ মানুষের কাছেও সেই শিক্ষা দীক্ষা পৌঁছে যাবে সহজেই এবং পড়তে ভালো লাগবে, কারণ লেখার একটা মান, গুণগত মান বৃদ্ধি পাবে। ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নেবে? লিপির ব্যবহার হলো সভ্যতার প্রধান বৈশিষ্ট্য, আর ছাপাখানার ব্যবহার হলো শিক্ষার প্রসার ও নবজাগরণের প্রধান উপাদান। এতে কি ভূমিকা পালন করছে? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষার প্রসারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। একই ধরনের অনেক বই ছাপা সুবিধার জন্য সারা দেশে একই ধরনের শিক্ষার বিস্তার সম্ভব হয়েছে। ছাপা বইয়ের ফলে ছাত্রছাত্রীদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়, দামও কম হয়। ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষার প্রসারের ক্ষেত্রে শ্রীরামপুর মিশন এবং ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হবে? 1818 খ্রিস্টাব্দে। কবে প্রতিষ্ঠিত হবে এটা? 1818 খ্রিস্টাব্দে। আর শ্রীরামপুর মিশন 1800 খ্রিস্টাব্দে। ক্লিয়ার হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এগুলো। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, কবে কার নেতৃত্বে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যাকে AITUC বলা হয়, অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? এর সভাপতি কে ছিলেন? 1920 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর, তারিখটা ভালোভাবে মনে রাখবে, কত সালে? 1920 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা কে করেছিলেন? কংগ্রেস দলের উদ্যোগে লালা রাজপথ রায় এর সভাপতিত্বে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট যে সভাপতি কে ছিলেন? লালা রাজপথ রায় ছিলেন। বিপি ওয়াদিয়া, NM যোশী, তিলকের সহযোগিতায় এই সংগঠনটি গড়ে ওঠে। এরপর AITUC এর মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির মধ্যে যোগসূত্র বজায় থাকে। শ্রমিকেরা পৃথক সামাজিক শ্রেণী হিসেবে প্রতিষ্ঠিত হয়, সংঘবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে প্রশস্ত হয়। তাহলে এ হচ্ছে সভাপতি কে ছিলেন, বোঝা গেল, লালা রাজপথ রায় ছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্নগুলো আশা করি তোমরা বুঝতে পারছো, এইভাবে পিপিটির মাধ্যমে আমি আলোচনা করে দিচ্ছি, তোমাদের লিখতে বুঝতে এবং সবকিছুই এখানে রেডি করা আছে, তোমরা দেখে দেখে লিখে নিবে এগুলো, এবং যেখানে বুঝতে পারবে না আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কবে কারা ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি, ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠা করেন? এর মুখপত্রগুলির নাম উল্লেখ করো। দুটি মুখপত্রের নাম জিজ্ঞেস করেছে। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পর শ্রমিক কৃষকদের মধ্যে সংগঠনের প্রসারের জন্য ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। আর কবে প্রতিষ্ঠিত হয়? 1927 খ্রিস্টাব্দে কলকাতায় এই দলটি প্রতিষ্ঠিত হয়। অনেক বইতে এটা 1928 থাকতে পারে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 1928 থাকতে পারে এটা। ক্লিয়ার? আর এটা প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুজাফফর আহমেদ, কবি কাজী নজরুল ইসলাম, কুতুবউদ্দিন আহমেদ, হেমন্ত কুমার সরকার ছিলেন এই দলের প্রতিষ্ঠাতা। এরপর বিভিন্ন রাজ্যের এই দলের শাখা স্থাপিত হয় এবং শ্রমিক কৃষকদের সংগঠিত করার কাজ শুরু হয়। মুখপত্র যদি জিজ্ঞেস করে, ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টির সাম্যবাদী ভাবধারার প্রসারের জন্য বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশ করেছিলেন, যেমন হচ্ছে বাংলায় হচ্ছে লাঙ্গল ও গণবাণী, বোম্বাই হচ্ছে ক্রান্তি, আর যুক্তপ্রদেশ হচ্ছে অশান্তিকারী, পাঞ্জাবে হচ্ছে কীর্তি কিষান। এগুলো হচ্ছে তাদের মুখপত্র, তোমরা যেটা খুশি লিখতে পারো। ঠিক আছে, পরেও দেখো কি বলেছে। পরের প্রশ্ন দেখো, আনন্দমঠ উপন্যাসটি, এটি হচ্ছে 4 নম্বরের প্রশ্ন, তোমরা জানো ভালোভাবে। আমরা 5টি 2 নম্বরের প্রশ্ন আলোচনা করে নিলাম এবং 4 নম্বরের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। দেখো কি বলেছে, আনন্দমঠ উপন্যাস, তোমরা জানো আনন্দমঠ কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, তাই না? এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে আমরা কি জানি যে বন্দে মাতরম সঙ্গীতটাও আছে, যেমন সেরকম সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং আমাদের মহাবিদ্রোহ সম্পর্কেও তিনি আলোচনা করেছেন, সমালোচনা করেছেন। এইখান থেকে আমাদের জাতীয়তাবাদী ভাবধারা দেখতে পাওয়া যায়, জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। যে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশ বিভিন্ন মনীষীদের লেখার অবদান উল্লেখযোগ্য। মনীষীদের এই লেখার মধ্যে উল্লেখযোগ্য হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেশাত্মবোধক উপন্যাস আনন্দমঠ। জাতীয়তাবাদী চেতনা বিস্তারে আনন্দমঠ উপন্যাসের কি কি ভূমিকা আছে? এর রচনা প্রকাশকাল তোমরা দেখো কত সালে এটা প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে 1882 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর এটা প্রকাশ পাবে। 1882 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর এটি প্রকাশিত হবে। সাহিত্য সম্রাট বলা হয় তাকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
ভূমিকা কি আছে আনন্দমোহন উপন্যাসের পটভূমিকা কি ছিল? অষ্টাদশ শতকের সন্ন্যাসী ফকির বিদ্রোহ আমরা বললাম, এবং ৭৬-এর মন্বন্তর, এবং ৭৬-এর মন্বন্তর। এই উপন্যাসের মূল সুর হলো দেশাত্মবোধক এবং পরাধীন মাতৃভূমিকে মুক্ত করার জন্য আহ, সন্তান দলের প্রবল প্রচেষ্টা। ঠিক আছে, এবার দেখো সন্তান দল যখন কথাটা এসছে, তাহলে সন্তান দল কি সেটা নিয়ে দেখো লেখা আছে, বাংলায় মুসলিম রাজশক্তির পতন ও ইংরেজ রাজত্বের প্রতিষ্ঠা এক নৈরাজ্যের সৃষ্টি করে। এই সংকটকালে ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে দেশ মাতার মুক্তির জন্য আনন্দমঠ উপন্যাসের মূল চরিত্র হচ্ছে সন্তান দলের আবির্ভাব ঘটে। তাদের আদর্শ অনুসরণ করে দেশের যুব সমাজকে দেশ মাতার পরাধীনতা শৃঙ্খলা মোচনের জন্য এগিয়ে আসার আহ্বান জানান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সন্তান দল মানে ভারতের যে যুব সম্প্রদায় আছে তাদের কথা বলা হচ্ছে এখানে। ক্লিয়ার হয়েছে কি বললাম? আনন্দমঠের মূল বিষয় হচ্ছে কি, আনন্দমঠ উপন্যাসে দেশের স্বাধীনতা অর্জনের জন্য একদল আত্মত্যাগী সন্ন্যাসীর কার্যাবলীর বিবরণ আছে। এই উপন্যাসে সত্যানন্দের আহ্বানে, এটা জিজ্ঞেস করবে যে সত্যানন্দ চরিত্রটি কোন উপন্যাসে বা কোন গ্রন্থে পাওয়া যায়? আনন্দ মঠে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আনন্দ মঠে। তাহলে আনন্দ মঠে হচ্ছে সন্তান দলের যে একটা চরিত্র সেটা দেখতে পায়। মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের জাতীয়তাবোধের জাগরণের চেষ্টা করা হয়েছিল। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র পরাধীন দেশমাতার লাঞ্ছিত রূপ তুলে ধরেছেন। তিনি দেশমাতার উদ্ধারের জন্য আত্মবলিদানের প্রস্তুত একদল মাতৃভক্ত সন্তানের কথা বলে যুব সম্প্রদায়কে দেশপ্রেম ও সংগ্রামী জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। বিপ্লবীদের প্রেরণা জুগিয়েছিলেন এই আনন্দমঠ। আনন্দ মঠের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতের চরমপন্থী ও বিপ্লবীরা দেশকে মাতৃরূপে কল্পনা করে, দেশকে মাতৃরূপে কল্পনা করে তাকে পরাধীনতার যে শৃঙ্খলা, মানে ইংরেজ শাসনের দ্বারা যে পরাধীন হয়ে যাচ্ছে সেটা শৃঙ্খলা মোচন করতে কাজে ব্রতী হন। বন্দে মাতরম গান ও স্লোগানটি আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত। ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের প্রসারে বন্দে মাতরম অবদান অপরিসীম। এটি কবে গাওয়া হয়? 1896 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম গানটি গেয়েছিলেন আর শ্রোতাদের মুগ্ধ করেছিলেন। আর এটা হচ্ছে সঙ্গে সুর দিয়েছিলেন, আমাদের সুর দিয়েছিলেন কে? যদু ভট্ট। কে দিয়েছিলেন? যদু ভট্ট দিয়েছিলেন। মনে থাকবে এটা। তাহলে এটা হচ্ছে কি আমাদের বন্দে মাতরম আনন্দমঠ উপন্যাস। এটা থেকে আমরা এই জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল। ঠিক আছে, দ্য রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বলে অভিহিত করেছেন অনেক ঐতিহাসিক। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। অধ্যাপক হীরেন্দ্রনাথ দত্ত আনন্দমঠের স্রষ্টা। এই যে অধ্যাপক হচ্ছে হীরেন্দ্রনাথ দত্ত, আনন্দমঠের স্রষ্টা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে জাতীয়তাবাদের প্রকৃত জনক বলে অভিহিত করেছেন, দ্য রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বলে উল্লেখ করেছেন। আশা করি তোমরা বুঝতে পারছো। এই প্রশ্নগুলো ভালোভাবে করে দিয়ে যাবে, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আমরা একটু আগে দেখলাম হাফটন ব্লক শুরু করা থেকে শুরু করে, ঠিক আছে, মানে ছাপাখানা ইনার দ্বারাই হচ্ছে আমাদের ছাপাখানার বিকাশ হচ্ছে, যার জন্য পড়ালেখা এগুলো সব আমাদের আস্তে আস্তে বিকাশ লাভ করছে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাংলা তথা সমগ্র ভারতের প্রকাশনা জগতের ইতিহাসের একটি অবিস্মরণীয় নাম। তিনি বাংলার হাফটন পদ্ধতি রঙিন ব্লকের সূচনা করেছিলেন। গুপি গাইন, বাঘা বাইন, হ্যাঁ না, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, এই সমস্ত বই সুন্দর ছবির মাধ্যমে যে বইগুলো ছাপানো হয়েছিল সেটা স্রষ্টা হচ্ছে কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কারণ তিনি অনেক পরিশ্রমের দ্বারা এই ছাপানো বইগুলোকে চেষ্টা করেছিলেন, এই বিভিন্ন বইগুলোকে চেষ্টা করে যাতে ছবির মাধ্যমে, বিভিন্ন রঙিন ছবির মাধ্যমে এগুলোকে বাচ্চাদের সামনে উপস্থাপনা করা, যাতে তারা পড়তে ভালোবাসে। ঠিক আছে, তার জন্য আজকে যে যাবতীয় বইগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেগুলো হচ্ছে সব বেশিরভাগ ছবি টবি দিয়ে এগুলো হচ্ছে যাতে বুঝতে পারো সেরকম করা হয়েছে। এটা কার দান? এটা হচ্ছে আমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর দান। ঠিক আছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হচ্ছে কি ইউএন রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠা করেন। এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1895 খ্রিস্টাব্দে। ঠিক আছে, প্রথমে এটি ছিল কলকাতার 38/1 শিবনারায়ণ দাস লেনে, পরবর্তীকালে এর ঠিকানার পরিবর্তন ঘটেছিল। ঠিক আছে, আর কি কি ঘটনা দেখতে পারি? প্রথমে হচ্ছে কি হাফটন ব্লকের ব্যবহার দেখতে পারি, যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপার বিষয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তিনি ছাপার কাজে হাফটন ব্লক তৈরি ও প্রয়োজনের উদ্ভাবক ছিলেন। এর ফলে মুদ্রণ শিল্প অভূতপূর্ব উন্নতি পরিলক্ষিত হয়।
ছবির ব্যবহার আমরা দেখি, তিনি তার ইউএন রায় সন্স থেকে প্রকাশিত বইয়ের প্রচ্ছদ ও ভিতরের পাতায় কিভাবে উন্নত ছবির ব্যবহার করা যায়, আমরা একটু আগেই বললাম যে তিনি ছবির ব্যবহার করছেন বিষয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানোর ক্ষেত্রে তিনি স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র, স্ক্রিনটা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি সেই রকম যন্ত্র, ডায়াফ্রাম সিস্টেম প্রভৃতি ব্যবহার করে সেই যুগেও রং বেরঙের ছবি ছাপার ব্যবস্থা করেন। সুকুমার রায়ের মানে সুকুমার রায় কে ছিলেন তাহলে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুত্র ছিলেন সুকুমার রায়, হ্যাঁ না? ছাপার বিষয়ে আরো অভিজ্ঞতা অর্জনের জন্য উপেন্দ্র কিশোর তার সুযোগ্য পুত্র সুকুমার রায়কে লন্ডনে পাঠিয়েছিলেন। সুকুমার রায় পিতার উদ্ভাবনী দক্ষতার সঙ্গে তার নিজস্বতা নিয়ে ইউরাই অ্যান্ড সন্সকে একটি বিখ্যাত প্রকাশনা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। আর প্রকাশনা কি কি পাই আমরা এখান থেকে জানি, যে প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো টুনটুনির বই, গুপি গাইন বাঘা বাইন, ছেলেদের মহাভারত ইত্যাদি, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, এগুলো হচ্ছে কি তার বিখ্যাত ছাপানো বই। এই সংস্থার অন্যতম উল্লেখযোগ্য অবদান হলো সন্দেশ পত্রিকার প্রকাশক। ঠিক আছে, সন্দেশ নামক পত্রিকা কে প্রকাশ করেছিল? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে এইভাবে তিনি আপ্রাণ চেষ্টা করে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং ছাপাখানার মাধ্যমে তিনি বাচ্চাদের মধ্যে, সাধারণ গ্রামগঞ্জের মানুষের মধ্যে পড়ালেখার ঝোঁক বাড়িয়েছিলেন এবং পড়াটাকে একটু ইন্টারেস্টিং বানিয়েছিলেন। তার জন্য আমরা দেখি যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং সুকুমার রায় মানে অর্থ উপার্জন থেকে শুরু করে, অর্থ উপার্জনের জন্য নয়, আমাদের শিক্ষা দীক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য তিনি তৎপর ছিলেন। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, কৃষক সমাজে কি অংশগ্রহণ করেছিল? অহিংস অসহযোগ আন্দোলন কবে শুরু হবে? 1920 থেকে 1922। ঠিক আছে, এটা মনে রাখবে। মহাত্মা গান্ধীর দ্বারা এটা নেতৃত্বে পরিচালিত হয়। সর্বভারতীয় গণ আন্দোলন ছিল অহিংস অসহযোগ আন্দোলন। ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে যোগদান করেছে। কর্মসূচি প্রসার অসহযোগ আন্দোলন ইতিবাচক ও নেতিবাচক কর্মসূচি যথা দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপন, সালিসি বোর্ড গঠন, চরকা ও খাদির প্রসার, খাজনা বন্ধ, সরকারি চাকরি এবং স্কুল কলেজ বর্জন প্রভৃতির কথা ছিল। এগুলি কৃষকদের আকৃষ্ট করে, ফলে আন্দোলন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। মানে সবাইকে যেটা প্রয়োজন সেটার দিকেই ঝোঁক দিয়েছিলেন গান্ধীজি, সেটার উপর সবচেয়ে বেশি নজর দিয়েছিলেন, যার জন্য সাধারণ মানুষ গান্ধীজির এই ডাকে সাড়া দিয়েছিলেন এবং আন্দোলনে যুক্ত হয়েছিলেন। কিন্তু আমরা দেখব পরবর্তীকালে এই আন্দোলনটা বিফল হবে। এই বিফলতার কারণগুলো আমরা পরে দেখব। তার আগে আমরা দেখি যে কৃষক সমাজ এখানে কেমন ভাবে অংশগ্রহণ করেছিল। গুজরাটের কৃষক অংশগ্রহণ করেছিল। গান্ধীজি আঞ্চলিক আন্দোলনের সত্যাগ্রহের আদর্শে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে ছিল গুজরাটের খেদা জেলা। গুজরাটের সত্যাগ্রহ আদর্শ যেটা আছে, আদর্শ তিনি পুনরায় বারদৌলিতে প্রয়োগ করেন। সেখানে সতর্কভাবে খাজনা বন্ধের ডাক দেওয়া হয়। এখানকার প্রতিদার শ্রেণীর কৃষক কালীপরাজ ও উপালীপরাজদের সংগঠিত করা হয়। কুর্মী পাতিদাররাই ছিলেন জমির স্বত্বাধিকারী। রায়তদের সংখ্যাগরিষ্ঠ অংশ। এখানে প্রতি 30 বছর অন্তর খাজনার পরিমাণ বাড়ানো হতো। 30 বছর অন্তর, কত বছর অন্তর এখানে মনে রাখবে, কত বছর অন্তর? 30 বছর অন্তর। 1927 খ্রিস্টাব্দে বোম্বাই সরকার 22% খাজনা বৃদ্ধির ঘোষণা করলে গুজরাটের কংগ্রেস নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে 1928 খ্রিস্টাব্দে খাজনা বন্ধ আন্দোলন শুরু হয়। সরকার আন্দোলনরত চাষীদের গরু বাছু সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু হয় পুলিশি নির্যাতন, কিন্তু আন্দোলন থামানো যায়নি। শেষ পর্যন্ত 1929 খ্রিস্টাব্দে 16 জুলাই সরকার খাজনা বৃদ্ধি স্থগিত রাখতে বাধ্য হয়েছিল। যুক্তপ্রদেশ থেকে আমরা কি দেখব? মদন মোহন মালব্যের নেতৃত্বে যুক্তপ্রদেশে কিষাণ সভা গড়ে ওঠে। তাহলে কিষাণ সভা, যুক্তপ্রদেশ কিষাণ সভা কার নেতৃত্বে গড়ে উঠেছিল? মদন মোহন মালব্যের দ্বারা গড়ে উঠেছিল। এটি 1918 খ্রিস্টাব্দে গঠিত হয়। এদের দাবি কংগ্রেসের কর্মসূচিতে স্থান পেয়েছিল। বাবা রামচন্দ্র কৃষকদের সংগঠিত করে 1920 খ্রিস্টাব্দে অযোধ্যা কিষাণ সভা, এটা ভালোভাবে মনে রাখবে, অযোধ্যা কিষাণ সভা কে প্রতিষ্ঠা করেন? বাবা রামচন্দ্র 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। 1921 খ্রিস্টাব্দের পর থেকে এই আন্দোলন হিংসাত্মক রূপ নেয়, তাই গান্ধীজি এই আন্দোলন থেকে দূরে সরে থাকেন। শেষ পর্যন্ত সরকার বাবা রামচন্দ্রকে গ্রেপ্তার করেন। আর তারপরে বিহার থেকে যদি দেখা হয়, বিহারের দারভাঙ্গা, মুজাফরপুর, ভাগলপুর, পূর্ণিয়া প্রভৃতি অঞ্চলে চড়া ভূমি রাজস্ব, অতিরিক্ত কর এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রবল কৃষক আন্দোলন গড়ে ওঠে। এই পরিস্থিতিতে বিশ্ববরণ প্রসাদ কৃষকদের সংগঠিত করেন। বিশ্ববরণ প্রসাদ কৃষকদের সংগঠিত করেন। তিনি স্বামী বিদ্যানন্দ নামে নাম গ্রহণ করেন। তার আন্দোলনের চাপে জমিদাররা নত হয়। এগুলো সব ভালোভাবে নোট ডাউন করবে। রাজস্থান থেকে আমরা কি দেখবো? রাজস্থানের কৃষকরা বিদ্রোহে যোগদান করেছিল। বিজয় সিং পথিক ওরফে ভূপ সিং এবং মানিকলাল বর্মা রাজস্থানে বিজলিয়া সত্যাগ্রহ, জিজ্ঞেস করবে বিজলিয়া সত্যাগ্রহ
আন্দোলন কোথায় হয়েছিল? রাজস্থানে হয়েছিল। আন্দোলনের সূচনা করেন মতিলাল তেজওয়াত, উদয়পুরের ভিল উপজাতিদের সংগঠিত করেন জয়নারায়ণ ব্যাস মারওয়াড় অঞ্চলে খাজনা বন্ধের আন্দোলন নেতৃত্ব দেন। তাহলে এগুলো হচ্ছে কি তোমাদের, আমরা কি দেখলাম যে বিহারের কৃষকদের অহিংস অসহযোগ আন্দোলনে কৃষকদের অংশগ্রহণটা আমরা দেখলাম। ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, আশা করি এগুলো সব নোট ডাউন করে নিবেন। ঠিক আছে, তাহলে আমাদের এটা ৪ নাম্বার আমরা এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাস আবার পরের দিন হবে। সবাই ভালো থেকো। আর কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবে। আজকের মতো এখানেই। অনেক অনেক ধন্যবাদ।